1971 সালের 7ই মার্চ শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে বাংলাদেশ স্বাধীন। তখন এটি পশ্চিম পাকিস্তান নামে পরিচিত ছিল। শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো সত্ত্বেও এরপর অকল্পনীয়ভাবে একটি ঘটনা ঘটেছিল, যখন সংঘাতে আনুমানিক 3 মিলিয়ন বাংলাদেশিকে পরিকল্পিতভাবে একটি ভয়ঙ্কর গণহত্যায় নির্মূল করা হয়। এর মূলে ছিল পাকিস্তান বাহিনী, যার মাত্রা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংস হত্যার মতোই ছিল। এই মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিশ্বের নতুন স্বাধীন দেশ হিসাবে গঠন হলেও সবচেয়ে দরিদ্র দেশে পরিণত হয়। যুদ্ধের ফলাফল কার্যত প্রতিটি রাস্তা, প্রতিটি সেতু, প্রতিটি কারখানা এবং প্রতিটি খামারকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। এবং এরও 4 মাস আগে আরেকটি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে ঘটেছিল, যা ইতিহাসের রেকর্ড করা সবচেয়ে ধ্বংসাত্মক গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। এর ফলে গোটা বাংলাদেশের 1/5 অঞ্চল প্লাবিত হয় এবং 5 লক্ষ মানুষের জীবনহানি ঘটে। পরবর্তীতে বিশ্বব্যাংকের পরিদর্শকরা উল্লেখ করেন যে কিছু শহর পারমাণবিক হামলার পরের সকালের মতো দেখাচ্ছিল। স্বাধীনতার গোড়ার দিকে বাংলাদেশ একটি ছিন্ন ভিন্ন স্বাধীন দেশ ছিল। মানুষের গড় আয়ু 26 বছর এবং শিশু মৃত্যুর হার 37% ছাড়িয়ে গিয়েছিল। ব্যক্তিরা গড়ে দিনে 33 সেন্টেরও কম রোজগার করত এবং যেখানে জনসংখ্যার 1/5-4 কম আয় করত। এর চেয়ে ভয়ঙ্কর বাস্তবতা ছিল যে সর্বসময় লেগে থাকা প্রাকৃতিক দুর্যোগ, যে কারণে প্রাকৃতিক সম্পদ থেকে তারা বঞ্চিত হচ্ছিল, এবং চিরস্থায়ী ও প্রায়শই হিংসাত্মক রাজনৈতিক ঘটনা। এই সব কিছু মিলে বাংলাদেশ মূলত একটি পরিষ্কার মুক্ত আকাশ থেকে বঞ্চিত ছিল। মানুষের এমনও ধারণা ছিল যে বাংলাদেশ চিরকাল দারিদ্র্য এবং দুর্ভোগের সমর্থক হয়ে থাকবে। দেশটি কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে বিগত 3 দশক ধরে বাংলাদেশ সমস্ত ধারণার বিপরীতে গিয়েছে। বিশ্বের যে কোনো স্থানের মানুষদের মতোই দেশটি অগ্রগতি অর্জন করেছে। মানুষের আয়ুষ্কাল হয়েছে 180%। প্রাকৃতিক দুর্যোগ থেকে মৃত্যুর হার 100 গুণ কমে গিয়েছে। দারিদ্রতার হার 80% এবং মৃত্যুর হার 92% কমেছে। বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল দেশের মতোই। দেশটির মাথাপিছু জিডিপি একসময় পাকিস্তানের তুলনায় 50% কম ছিল, কিন্তু এখন তা প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ তথ্য অনুযায়ী 2022 সাল পর্যন্ত বাংলাদেশ মাথাপিছু জিডিপিতে ভারতকেও ছাড়িয়ে গেছে। কিন্তু সমস্ত প্রতিকূলতাকে ছাড়িয়ে কিভাবে বাংলাদেশ এত দ্রুত গতিতে এগিয়ে গেল? এটা সত্যি কি অর্থনৈতিক অলৌকিক ঘটনা? আসুন জানবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। 1972 সালের শুরুর দিকে শেখ মুজিবুর রহমান একটি ছিন্ন ভিন্ন দেশে ফিরে আসেন। তাকে মুক্তিযুদ্ধের সময়কালে রাজনৈতিক বন্দী হিসেবে পাকিস্তানের কারাগারে কাটাতে হয়েছিল, কিন্তু আন্তর্জাতিক প্রেসারে পাকিস্তান তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর তিনি বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের নেতা হিসেবে দেশের প্রধানমন্ত্রী হন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ শপথ গ্রহণ করেন। তখন দেশের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারা বিদেশি বিনিয়োগকারীকে সন্তুষ্ট করার জন্য মরিয়া হয়ে পড়ে। তাই তারা বিদেশি বিনিয়োগের উপর সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করে এবং স্টক মার্কেট পুনরায় সক্রিয় করার জন্য সুদের হার কম করা হয় এবং তারা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলিকে বিক্রি করার ধীর প্রক্রিয়া শুরু করে। এর ফলে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক সাহায্য পেতে শুরু করে, যার পরিমাণ ছিল 1977 সালে $1 বিলিয়ন বা দেশের জিডিপির 8%। এরপর বাংলাদেশ নিজেরাই অর্থনীতির উন্নতি শুরু করে, বিশেষ করে কৃষি বিভাগগুলি থেকে। যেহেতু দেশটির জনসংখ্যা ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ছিল, তাই সেই সময় খাদ্যের উপর ভর্তুকিযুক্ত সুবিধাগুলি তুলে নেওয়া হয়। পরিবর্তে কৃষি ব্যবস্থার উন্নতি, যেমন সার, যান্ত্রিক সেচ সরঞ্জাম এবং কীটনাশকের মতো জিনিসগুলির উপর জোর দেওয়া হয়। এর ফলে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী উন্নয়ন ধান শস্যের প্রবর্তন ঘটে এবং বিভিন্ন শস্য রোগ প্রতিরোধ হয় এবং প্রতি একরে ফলন বেড়ে যায়। ফলে কৃষকরা একই জমিতে আরও বেশি খাদ্য উৎপাদন করতে শুরু করে এবং শীতকালেও তারা চাষ করতে সক্ষম হয়। 1971 থেকে 2010 সাল পর্যন্ত চাষের জমির পরিমাণ 10% কমে গেলেও ফলন আগের তুলনায় 3 গুণ বেড়ে গিয়েছিল। 1974 সালের পর থেকে বাংলাদেশ আর দুর্ভিক্ষের মুখে ছিল না। এটি একটি প্রাথমিক সাফল্য হলেও 5 বছরেরও কম সময়ে অর্থনীতির আকার দ্বিগুণ হয়ে যায়। কিন্তু 1980-এর দশকের গোড়ার দিকে ফসলের উপর বৈদেশিক চাহিদা কিছুটা কমে যাওয়ার ফলে অর্থনৈতিক বৃদ্ধি কিছুটা নিচে নেমে গিয়েছিল। এরপর ক্ষমতায় আসে সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ 26শে মার্চ 1982 সালে। রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের বিরুদ্ধে রক্তপাতহীন অভ্যুত্থানের পর তিনি সেনাবাহিনীর প্রধান হিসাবে বাংলাদেশের ক্ষমতা দখল করেন।
এবং সামরিক আইন জারি করে সংবিধান স্থগিত করে দেয়। 1983 সালে তিনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন এবং পরবর্তীকালে 1986 সালে বিতর্কিতভাবে দেশের 10ম রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন। তবে